Hello, my dear students. How are you all? I think you are hale and hearty by the grace of omnipotent Allah. However, this is Dawn Mohammad Imdad, Assistant Professor, Department of English, Milestone College, Uttara, Dhaka. Today, I have appeared before you with a very known topic, and it is narration or speech in your English second paper book, my dear students. I know you have already got much more information on this very topic from our seasoned teacher. Today, I will not go in for detail. Rather, I will give you some information that would be helpful to solve this question. My dear students, for a couple of days we are taking some revision classes. As such, my today's class is not an exception. My dear student, now come to the point and look at the screen and see what is in there. ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ন্যারেশন বা স্পিচ এই আইটেমটি বর্তমান কোয়েশ্চেন প্যাটার্নে 5 নম্বর কোয়েশ্চেন্স এবং এর জন্য মার্কস বরাদ্দ হলো 5। আগে এটা ছিল 7 নম্বর কোয়েশ্চেন এবং মার্কস ছিল 5। তাহলে বুঝতে পারছি আমরা যে রিভাইজড সিলেবাস অনুযায়ী সেখানে মার্কস কিন্তু ঠিকই আছে, শুধু কোয়েশ্চেনের নাম্বারটা পরিবর্তন হয়েছে। প্র্যাকটিসটি করার আগে কয়েকটি বিশেষ জিনিসের দিকে লক্ষ্য রাখব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, while changing narration, that is from direct to indirect one, you have to consider the following things. অর্থাৎ তুমি যখন একটি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করবা তখন কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথমত দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, পুরো টেক্সটটা অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনটা সুন্দর করে পড়বে। সেকেন্ড ওয়ান, ফাইন্ড আউট দ্য স্পিকার, স্পিকারকে এই ন্যারেশনের মধ্যে কে কথা বলছে প্রথমে তাকে খুঁজে বের করতে হবে। দেন ফাইন্ড আউট দ্য পারসন স্পোকেন টু, কার সাথে কথা বলছে দ্যাট ইজ লিসেনার, সেটাকেও তোমার ফাইন্ড আউট করতে হবে। এরপরে ট্রেস দ্য মুড অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেই ডাইরেক্ট ন্যারেশন কি অ্যাসার্টিভ মোডে আছে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইনালি তোমাকে কনসিডার দ্য টেন্সেস অ্যান্ড দ্য টাইম অফ অ্যাকশন, অর্থাৎ টেন্সগুলোকে খুঁজে বের করতে হবে। কারণ আমরা মূলত ডাইরেক্ট ন্যারেশনের টেন্স অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশনকে করসপন্ডিংলি চেঞ্জ করি। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে আমরা যদি দেখি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে, তখন আমরা ইনডাইরেক্টে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করি। একইভাবে আমরা করসপন্ডিংলি টেন্সের পরিবর্তনগুলো করে থাকি, সে দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আমি জানি মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে বই আছে, প্লিজ লুক আপ ইউর বুক অ্যান্ড ফাইন্ড আউট দ্য মডেল কোয়েশ্চেন। যে মডেলটি আমরা করব আমি তার মডেল নাম্বার বলছি, তোমরা বইটি সামনে রাখো। বইটি হলো নবদূত এইচএসসি কমিউনিকেটিভ ইংলিশ স্পেশাল মডেল টেস্ট পেপার। So dear student, look up page number 328, model question number 108, and it is also from Nobodut HSC Communicative English Special Model Test Paper. আমরা এখন 108 নম্বর মডেলটিতে যে ন্যারেশনটি আছে সেটি আমরা করব। So get ready with your khata and pen also. So follow my example. She said, as we shook hands and never eat more than one thing for luncheon, I will do better than that. Dear student, we have already understood the speaker. That is, এখানে দেখা যাচ্ছে she is the speaker এবং the person spoken to, অর্থাৎ কার সাথে কথা বলছে সেটা হলো I, কারণ এখানে সরাসরি উল্লেখ করা আছে I retorted। তাহলে যেহেতু প্রথম দুটো কথা she, সো সেই ক্ষেত্রে আমরা স্পিকার হিসেবে সেই ব্যবহার করব। কিন্তু খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত কোনো ফ্রেজ থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা যে কোনো ক্লজ থাকে, সেটাকে আমরা ইনডাইরেক্ট করার সময় আগে লিখব। যে কারণে আমরা লিখেছি অ্যাজ উই শুক হ্যান্ডস, যেহেতু ফলো মাই এক্সাম্পল এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মোডে আছে, অতএব আমরা বলবো শি অ্যাডভাইসড মি
টু ফলো হার এক্সাম্পল। যেহেতু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে টু থাকে এবং টু এর পর ভার্বের বেস ফর্ম থাকে, যে কারণে আমরা ব্যবহার করেছি অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল। এবং দ্বিতীয় কথাটাও কিন্তু তারই কথা, এই কারণে আমরা ট্যাগ করে দিয়েছি অ্যান্ড, শুধু আমরা মাঝখানে ব্যবহার করেছি অ্যান্ড নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ। অ্যান্ড খেয়াল করে এখানে আমরা লিখেছি অ্যান্ড নট টু ইট মোর দেন ওয়ান থিং, আমরা নেভারকে নট টু বলেছি। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ সেন্সে থাকে সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করি নট টু, যে কারণে আমরা নট টু ব্যবহার করেছি। অর্থাৎ দ্বিতীয় অংশটা বলেছি অ্যান্ড নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চেন। আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোটেড। তাহলে এখানে রিপোর্টিং পার্টটা দেওয়াই আছে, সো উই ক্যান ডিরেক্টলি মেনশন ইট যে আই রিটোটেড মানে প্রতি উত্তর করা, কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তরে যে আমরা রেসপন্স করি, অথবা কেউ কিছু বললে আমরা যদি প্রতি উত্তর দিই সেই ক্ষেত্রে রিটোট শব্দটা ব্যবহার করা হয়। সো এখানে আমরা বলতে পারি যে আই রিটোটেড দ্যাট আই উড ডু বেটার দেন দ্যাট। সো আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, এটা আমারই কথা। একথা শোনার পর মহিলা বলছে হিউমারিস্ট, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু দ্য ক্যাব, ইউ আর এ হিউমারিস্ট। তাহলে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, আগের অংশে কিন্তু সে বলে নিয়েছিল আই উইল ডু বেটার দেন দ্যাট, সেটাকে আমরা ট্যাগ করে দিয়েছিলাম। এখন এটাও যেহেতু আমার কথা, ফলে আমরা বলেছি অ্যান্ড অ্যাডেড দ্যাট, লুক এট দিস, অ্যান্ড অ্যাডেড দ্যাট আই উড ডু, উইল উড বি উড, আই উড ডু নাথিং ফর ডিনার দ্যাট নাইট, টু নাইট উড বি দ্যাট নাইট। সো হিউমারিস্ট শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু দ্য ক্যাব। সো আইএনজি যুক্ত যে অংশটা রিপোর্টিং ভার্বের সাথে ট্যাগ থাকবে সেটাকে আমাদের আগে করতে হবে। ফলে আমরা বলেছি ইন্টারি করতে গিয়ে জাম্পিং ইনটু দ্য ক্যাব শি ক্রাইড গেইলি কলিং মি এ হিউমারিস্ট, আমাকে হিউমারিস্ট বা রসিক হিসেবে সম্বোধন করে সে কী করলো, অর্থাৎ সে তার ক্যাবে গাড়িতে উঠতে উঠতে সে আমাকে রসিক হিসেবে সম্বোধন করলো। অ্যান্ড এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট আই ওয়াজ এ হিউমারিস্ট। এবং পরের অংশ ইউ আর এ হিউমারিস্ট, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে সে কারণে এটাকে আমরা কী করেছি, আমরা রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করে কী লিখেছি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইউ আর এ হিউমারিস্ট, মানে আমাকে যেহেতু সম্বোধন করে বলছে ফলে আমি বলছি আই ওয়াজ এ হিউমারিস্ট। My dear student, before going to the next question to solve, I want to tell you that always consider if the reporting verb is in the past tense, then the reported speech would be changed into correspondingly, right? If the reporting verb is in the past tense and reported speech in the present indefinite, so in indirect speech it would be past indefinite, then past indefinite would be past perfect, then past continuous would be past perfect continuous, then present continuous would be past continuous, then present perfect would be past perfect, and then present perfect continuous would be past perfect continuous. This way you have to change. At the same time, if the reporting verb is in the present tense, so there will be no change in reported speech in an indirect narration excepting person and as well as linker and time and place, my dear student. So come to the point, and we wanna do second exercise, that is narration 2. So look at the screen. So dear student, এবার look up your page 331 model number 10 from নবদূত। নবদূতের 331 নম্বর পেজের 10 নম্বর অর্থাৎ 110 নম্বর মডেলের যে ন্যারেশনটি আছে সেটি খেয়াল করো। মূলত এটি ইনডাইরেক্টে করা আছে, তোমাকে ডাইরেক্টে রূপান্তর করতে হবে। সাপোজ খেয়াল করে কি আছে, আই আস্কড হিম হোয়াট অ্যানিমালস দে হ্যাড বিন। তাহলে যেহেতু হ্যাড বিন আছে শুরুতেই বুঝতে পারছি যে ডাইরেক্ট ন্যারেশনে অবশ্যই পাস্ট ইনডিফিনিটি ছিল, বিদায় এখানে পাস্ট পারফেক্ট করা হয়েছে। হি রিপ্লাইড দ্যাট দেয়ার হ্যাড বিন, এখানেও সেম আমরা দেখব যে রিপোর্টিং ভার্বে অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে অবশ্যই পাস্ট ইনডিফিনিটি ছিল, বিদায় এখানেও পাস্ট পারফেক্ট করা হয়েছে। হি অলসো সেড দ্যাট দেয়ার হ্যাড বিন একই জিনিস টু গোটস অ্যান্ড এ ক্যাট, অ্যান্ড দেন দেয়ার হ্যাড বিন আগেইন সেম রোলস 4 pairs of pigeons. Being surprised, I asked him if he had to. তাহলে যেহেতু এখানে হ্যাড টু ব্যবহৃত হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের খেয়াল রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনে অবশ্যই আমাদের কী ব্যবহার করতে হবে, হ্যাভ টু। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অর্থাৎ অবশ্যই ডাইরেক্ট ন্যারেশনে সম্ভবত ইয়ে ছিল, বিদায় এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা হয়েছে। আমরা যখন কনটেক্সটটা পড়বো আমাদের কাছে ক্লিয়ার হবে কনসেপ্টটা। অ্যান্ড সেড দ্যাট হি লেফট দেম, দ্যাট ইজ লেফট, এখানে নিশ্চয়ই ডাইরেক্ট ন্যারেশন আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, যেহেতু এখানে
সরি, তাহলে খেয়াল করো, হোয়াট অ্যানিমেলস ওয়ার দেয়ার আই আস্কড। যেহেতু এখানে ওয়ার, আমরা ওখানে হ্যাড বিন ব্যবহার করেছিলাম। দেয়ার আর 3 অ্যানিমেলস, আবার ওয়ার, পাস্ট ইনডিফিনিট, সো এটা পরিবর্তন হয়ে ওখানে কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে। দেয়ার হ্যাড বিন, there were 3 animals altogether. He said, there were, again were, 2 goats and a cat, and there were, আবার were, 4 pairs of pigeons. তাহলে these were past indefinite, these were past indefinite, these were past indefinite, these were, so 4 were. So সেই ক্ষেত্রে যেহেতু এটা past indefinite, যে কারণে ওখানে কিন্তু আমরা ইনডাইরেক্ট দেখেছি সেখানে পাস্ট পারফেক্ট করা হয়েছিল। অ্যান্ড ইউ হ্যাভ টু, আমি আগেই বলেছি এই যে হ্যাভ টু, সেটা ওখানে আমরা দেখেছি হ্যাভ টুতে রূপান্তর হয়ে গিয়েছিল। সো ইয়েস, ওখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ছিল বিদায় ডাইরেক্ট নারেশনে আমরা ইয়েস ব্যবহার করেছি। ইয়েস বিকজ অফ দ্য আর্টিলারি, দ্য ক্যাপ্টেন টোল্ড, সো পাস্ট ইনডিফিনিট টোল্ড, তো ওখানে আমরা দেখেছি পাস্ট পারফেক্ট হ্যাড টোল্ড ব্যবহৃত হয়েছে, তো গো বিকজ অফ দ্য আর্টিলারি। সো অতি সহজেই কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ওই ইনডাইরেক্ট ন্যারেশনকে ডাইরেক্টে রূপান্তর করতে পারি। তবে তোমাকে খেয়াল রাখতে হবে পাংচুয়েশনস মার্কগুলো এবং বিশেষ করে রিপোর্টিং ভার্বগুলো তুমি কী ব্যবহার করবে। আশা করি এরকম আর দু একটা প্র্যাকটিস করলে তুমি এই ব্যাপারে সিদ্ধহস্ত হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা দুটো ন্যারেশন করার পরে যে নিয়মগুলো এনকাউন্টার করেছি, অর্থাৎ যে সমস্ত নিয়মগুলো আমরা জেনেছি তার মধ্যে থেকে কতিপয় নিয়ম যেগুলো অলরেডি তোমরা জেনেছো, তারপরেও আমরা আলাদাভাবে এটা জানিয়ে দিতে চাই যে এই নিয়মগুলো মাঝে মাঝে তোমরা কনফিউজড হও, আর যাতে কনফিউশন না আসে সে কারণে আমরা এই জিনিসগুলোকে একটু দেখাচ্ছি। প্রথমে খেয়াল করো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ প্লেসড ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মাঝখানে যদি রিপোর্টিং ভার্বকে স্থাপন করা হয়, অর অ্যাট দ্য এন্ড, অথবা শেষে, হোয়াইল কনভার্টিং ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় ইট কামস ফার্স্ট, তাহলে ওই রিপোর্টিং ভার্বটা প্রথমেই লিখতে হবে। আমরা এখন দুটো এক্সাম্পল দেখব আমাদের এই নিয়মের সাপেক্ষে। Will you come to my home tomorrow? I asked the boy. Here you see, I asked the boy is given after the reported speech. So, in order to change it into indirect one, আমাদের কি করতে হবে my dear student? আমাদের যে লাস্টে যে রিপোর্টিং ভার্বটা এটা প্রথমেই আমাদের লিখতে হবে, অর্থাৎ I asked the boy if you'd come to my home the next day. দ্বিতীয় এক্সাম্পলটি খেয়াল করো, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেড টু দ্য অথরেস, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। এখানে দেখা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, মাঝখানে জেরি সেড টু দ্য অথরেস, মাঝখানে তোমার রিপোর্টিং ভার্বটা ব্যবহৃত হয়েছে ইন বিটুইন টু সেন্টেন্সেস। তো আমরা যখন এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন প্রথমেই সেই রিপোর্টিং ভার্বটাকে আগে আনবো। তাহলে জেরি টুল্ড দ্য অথরেস দ্যাট, খেয়াল করো আমরা কিন্তু অলরেডি মাঝখানের অংশটা প্রথমে এনেছি। Jerry told the authorities that she looked a little bit like his mother, especially in the dark by the fire. এভাবে রিপোর্টিং ভার্বগুলো বাক্যের মাঝখানে বা শুরুতে থাকলে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই তোমাকে সেগুলোকে বাক্যের প্রথমে আনতে হবে। করো, if any phrase or clause is added with a reporting verb, you have to write that particular phrase or clause at the beginning of the indirect speech. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বের সাথে কোনো ফ্রেজ বা ক্লজ যুক্ত থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় তোমাকে অবশ্যই সেই ফ্রেজ বা ক্লজকে প্রথমেই লিখতে হবে। চলো এর সাপেক্ষে আমরা উদাহরণ খেয়াল করি। আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য দারওয়েশেস। সো অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা বলেছি যে রিপোর্টিং ভার্বের সাথে অ্যাডেড যে অংশটুকু থাকে সেটাকে ইনডাইরেক্ট করার সময় আগে লিখতে হবে। এখানে অ্যাডেড অংশ বা অতিরিক্ত অংশটুকু হলো টার্নিং টু দ্য দারওয়েশেস। তাহলে আমরা কি করব, ইনডাইরেক্ট করার সময় শুরুতে এটাকে লিখবো আর্নিং টু দ্য দারওয়েশেস। কে জিজ্ঞেস করেছে? দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড, দেওয়া আছে আস্কড, ইফ বা হয়দার দে আর ব্রাদার্স। এইভাবে আমরা অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে তাহলে সেটাকে ইনডাইরেক্ট করার সময় বাক্যের শুরুতেই। লক্ষ্য করো স্টুডেন্টস, it is important to note that the conversion of vocatives into addressing as is treated as hackneyed English. It should be avoided. কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অ্যাভয়েড করা যায় না, সেজন্য আমরা বলেছি বাট ইট শুড বি ইউজড অনলি ওয়েন দেয়ার ইজ নো ওয়ে টু এক্সপ্রেস vocatives. এবং এই প্রসঙ্গের প্রেক্ষাপটে আমরা দুটো এক্সাম্পল
এখন কনসিডার করব। দেখি এক্সাম্পল দুটোতে কীভাবে আমরা এই অ্যাড্রেসিং অ্যাজকে অ্যাকোমোডেট করেছি। খেয়াল করো, জিম ডার্লিং ক্রাইড ডেলা, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। এখানে অ্যাড্রেস করেছে জিমকে ডার্লিং হিসেবে। কে অ্যাড্রেস করেছে? ডেলা। তো এই ক্ষেত্রে আমরা বলছি অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং। এখানে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারছি না, অ্যাড্রেসিং অ্যাজকে অ্যাভয়েড করতে পারছি না, ফলে এখানে আমরা এটা কোট করে দিয়েছি। অ্যাড্রেসিং জিম অ্যাজ হার ডার্লিং, ডেলা ইমপ্লোর্ড আর রিকোয়েস্টেড হিম নট টু লুক অ্যাট হার দ্যাট ওয়ে। ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি নাই অ্যাড্রেসিং অ্যাজকে অমিট করার জন্য, কিন্তু পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখব যে সেখানে কীভাবে আমরা অ্যাভয়েড করেছি। দ্য টিচার সেইড কিপ কোয়াইট মাই ডিয়ার বয়েজ। এখানে খেয়াল করো, সে স্টুডেন্টদেরকে ডিয়ার বয়েজ বলেছে। তো আমরা অতি সহজেই কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারি, কারণ মাই ডিয়ার বয়েজকে আমরা অ্যাফেকশনেটলি কথাটা দিয়ে রিপ্লেস করতে পারি। ফলে এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড্রেসিং অ্যাজকে সহজে অ্যাভয়েড করতে পারলাম। অর্থাৎ দ্য টিচার অ্যাফেকশনেটলি আস্কড দ্য বয়েজ টু কিপ কোয়াইট। খেয়াল করো, রুল 4-এ আমরা কি বলেছি? ইফ মাস্ট ইন্ডিকেট অব্লিগেশন, যদি মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝায়, ইন ইনডাইরেক্ট ন্যারেশন ইট উইল রিমেন আনচেঞ্জ, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে এই মাস্টের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। কনসিডার দ্য এক্সাম্পল। টিচার said children must respect their parents. So teacher said that children must respect their parents. খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা মাস্টের কোনো পরিবর্তন করছি না, কারণ এটা ইন্ডিকেট করছে একটা অব্লিগেশন যেটা বাধ্য, আর সে কারণে মাস্টের কোনো পরিবর্তন আমরা করিনি। কিন্তু আমরা যেটা জানি যে মাস্ট সাধারণত হ্যাড টু, হ্যাভ টু এবং হ্যাজ টুতে রূপান্তরিত হয় অ্যাকর্ডিং টু ইটস সাবজেক্ট, নাম্বার অ্যান্ড টেন্স। ডিয়ার স্টুডেন্ট, অনেক সময় খেয়াল করবা ডাইরেক্ট ন্যারেশনে শুড, কুড, মাইট ডিফেক্টিভ অক্সিলারি হিসেবে রিপোর্টেড স্পিচে এগুলোর কোনো পরিবর্তন হবে না, আনচেঞ্জ থাকবে। যেমন ফাদার সেইড টু মি উই উড টু মেনটেন পিস ইন সোসাইটি। সো ফাদার টোল্ড মি দ্যাট উই উড টু মেনটেন পিস ইন সোসাইটি। খেয়াল করো, এখানে উড টু ডাইরেক্ট ন্যারেশনে এবং ইনডাইরেক্ট ন্যারেশনে যথারীতি উড টু অর্থাৎ কোনো পরিবর্তন হয় নেই। স্টুডেন্ট খেয়াল করো যে অনেক সময় দেখবা মাস্ট, আমরা জানি মাস্ট পরিবর্তন হয়ে সাধারণত হ্যাড টুতে রূপান্তরিত হয়, কিন্তু সকল ক্ষেত্রে নয়। এর আগে আমরা দেখিয়েছি যে মাস্ট যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় এবং কোনো প্রিন্সিপালস বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি মাস্ট দ্বারা অন্য কিছু বোঝায়, অর্থাৎ স্বাভাবিক কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে মাস্টকে তুমি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদিতে রূপান্তর করতে পারো। যেমন এক্সাম্পলটা খেয়াল করো কি আছে। প্রথম এক্সাম্পলটা এখানে দেখো, হি সেইড আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা কি বলেছি? হি সেইড দ্যাট হি হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এই মাস্টের পরিবর্তন করে আমরা হ্যাড টু ব্যবহার করেছি, কারণ এটা স্বাভাবিক একটা সেন্টেন্স, এটা দ্বারা কোনো অব্লিগেশনও বোঝাচ্ছে না বা কোনো প্রিন্সিপালসও বোঝাচ্ছে না। এভাবেই কিন্তু ডাইরেক্ট ন্যারেশনগুলোকে ইনডাইরেক্ট ন্যারেশনে তোমার রূপান্তর করতে হবে। ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, তা না হলেও কিন্তু তুমি যে পূর্ণ যে নাম্বার সেটা কিন্তু কখনোই পাবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, রুল 7-এ আমরা দেখিয়েছি কিছু কিছু এক্সপ্রেশন আছে, যেমন ওয়েল, আই সি, ইউ সি, ওকে, অল রাইট স্পেশালি আর ফাউন্ড ইন রিপোর্টেড স্পিচ। ইন ইনডাইরেক্ট ন্যারেশন ইউ ক্যান অ্যাভয়েড দিস এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলো তুমি ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু অ্যাভয়েড করতে পারো, অর্থাৎ ব্যবহার না করলেও পারো। যেমন করিম সেইড টু রহিম আই সি ইউ আর এ নজরুল। এখানে দেখো অ্যাডেড পোর্শন আইসি, আমরা যখন ইনডাইরেক্ট করেছি আমরা আইসিটাকে অমিট করে দিয়েছি। আমরা বলেছি করিম টোল্ড রহিম দ্যাট হি ওয়াজ এ নজরুল। এভাবেও তুমি অ্যাভয়েড করতে পারো, এতে করে কিন্তু সেন্টেন্সের কোনো ডিস্টর্শন ঘটে নাই বা কোনো ধরনের বিকৃতি ঘটে নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, So, my dear students, no more today. I think you have understood what I have already told you, and we have successfully completed or solved 2 narration from Nabodut test paper, my dear student. So, stay safe. Till then, Allah Hafiz.